গণহত্যার বিচারটা হয়নি মূলত ভারতের হস্তক্ষেপের কারণে, ওরেই মূলত দায়ী। জামাতে গণহত্যার বিচার করার তাদের কোনো হাত ছিল না, তারা তখন বন্দী, যারা পালিয়ে তার বাড়িছে। তখন তো বাংলাদেশে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের হাতে তারা বন্দী, তারা গণহত্যার বিচার হলুমান হয় তার সাথে আর কি মতো সংস্পর্শে থাকতে পারে, তাদের কোনো সহায়তা ছিল না। এটাই আমার অ্যাসেসমেন্ট। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েছে, আমাদের লক্ষ্য কি অর্জিত হয়েছে? একটা কঠিন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বটেই। আমি যদি সহজ ভাষায় এক কথা বলতে চাই, আমাদের যে প্রত্যাশা অবশ্য অর্জিত হয়নি, কিছুটা হয়েছে। যে প্রত্যাশাটা ছিল তার বেশিরভাগ অংশ অধিক সময় পূরণ হয়নি। আমি এই জন্য মাঝে মধ্যে কষ্ট পাই, ক্ষুব্ধ হই, ব্যথিত হই যে এত লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হলো, যারা শহীদ হয়েছে, যারা এখনো অনেকে অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এখনো কষ্ট পাচ্ছে, যারা সর্বস্ব হারিয়েছে, আমাদের মা বোনরা যারা সম্ভ্রম হারিয়েছে, যারা এখনো বেঁচে আছে, যারা চলে গেছে ওপারে তাদের কথা তো আলাদাই, এবং যারা বেঁচে তারাও এখনো ধুকে ধুকে আছে। তারা দেখছো তো আমাদের দেশের অবস্থা ৫৫ বছরে। কি ভাবলাম, ভেবেছিলাম, কি এখন ভাবছি। হায়দার হোসেনের সেই গানটা, কি দেখার কি দেখছি, কি শোনার কি শুনছি। এই জন্য কষ্ট লাগে। প্রত্যাশা তো পূরণ হয়নি, কিছুটা হয়তো হয়েছে। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, একখণ্ড জমি গেছে, একটা পতাকা পেয়েছি। এই জন্য তো আমাদের আন্দোলন ছিল না, এই জন্য তো আমাদের যুদ্ধ ছিল না। আমরা যে বৈষম্যের হয়েছিলাম, আমাদের উপর বৈষম্য চালানো হয়েছিল, যে আমাদের ন্যায্য অধিকারে বঞ্চিত হয়েছিল পাকিস্তান শাসনের কাছ থেকে, সেই অধিকার কি পেয়েছি? কারণ একটা দেশের পতাকা, একখণ্ড জমি, একটা স্বাধীনতা সব কিছু নয়। মানুষের সম অধিকার, তাদের যে বঞ্চিত হয়েছিল তারা সেই পুনরুদ্ধার, এটাই তো আসল কথা। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে, আগে ৭.৫ কোটি মানুষ ছিল, ১৮ কোটি বা ১৯ কোটি লোক হয়েছে। আগে হয়তো ১০০ জন ছিল, ধন্যঢ্য পরিবার ছিল, এবং পাকিস্তানি বেশিরভাগ ছিল। এখন তো কয়েক হাজার ধন্যত পরিচয়, হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে একটা সেগমেন্ট, সমাজে একটা ভগ্নাংশ। কিন্তু হতদরিদ্রের সংখ্যা তো সেই অর্থে কমে নেই। স্বাধীনতার লগ্নে যারা নেংটি পড়েছে তারা অনেকে ন্যাংটা হয়ে গেছে। আমরা দেখি বড় বড় দালান কোঠা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, আমাদের জিডিপি অনেক বেড়ে গেছে, কিন্তু মানুষের যে অর্থনৈতিক যে বৈষম্যটা সেটা তো দূর হয়নি। আমাদের যে অধিকার, বাক স্বাধীনতা, আমাদের চলার স্বাধীনতা, এইগুলি কি সম্পূর্ণ হয়েছে? গণতন্ত্রের যে মূল্যবোধ সেটাকে আমাদেরকে দেওয়া হয়েছে, এটাকে এখন মানে শাসক গোষ্ঠীরা। এইসব বিচার করলে যে প্রত্যাশা, যেই জন্য এতগুলো প্রাণ বিসর্জন দিয়েছিল ৭১ মানুষ, এত মা বোনরা তাদের সম্মুখ হয়েছিল, সেই কারণগুলো তো পূরণ, সেই প্রত্যাশা পূরণ হয়নি। ২৫শে মার্চের গণহত্যার বিচার না হওয়ার কারণ কি? অনেকে বলেন এই গণহত্যায় সহযোগিতা করেছিল জামাতে ইসলাম। আপনিও কি তাই মনে করেন? আপনার তো প্রথম প্রশ্ন হচ্ছে গণহত্যার বিচার না হওয়ার কারণ কি, পরের প্রশ্ন হচ্ছে জামাত কি সহযোগিতা করেছিল। আমি পরেরটা উত্তর দিই। জামাতে ইসলাম গণহত্যা সহযোগিতা করেছে সেটা আমার জানা নেই। তবে তারা একটা অপরাধী, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের সাথে তারা এটা সমর্থন করেনি। তাদের কোনো যুক্তি থাকতে পারে, তখন অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করতে পারে, সেটা ঠিক আছে। মানুষের বিভিন্ন ভাবধারা প্রত্যেক দেশেই এরকম থাকে। কিন্তু দেশ যখন, সমগ্র দেশ যখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, ধর্ম বর্ণ নির্বিশেষে, আবার বৃদ্ধ বনিতা সবাই যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, ৯৯% মানুষ যখন যুদ্ধে ঝাঁপিয়ে হলো, কেউ যুদ্ধ করেছে সম্মুখ সমরে, সে যুদ্ধ যোগান দিয়েছে, সমর্থন জানিয়েছে। সেখানে জামাতে কিছু সংখ্যক লোক তখন হাতে সেই যে সমর্থনটা পাকিস্তানের প্রতি, সেটা শাখা অন্যায় ছিল আমি মনে করি আর কি। তখন তাদের বাঙালি হয়ে, এই দেশের বাসিন্দা হয়ে তার পুরোপুরি সমর্থন তাদের জানানো উচিত ছিল। এটা হচ্ছে একটা। ২ নম্বর হচ্ছে তারা গণহত্যার সমর্থন জানিয়েছে কিনা, সেটা আমি বলেছি আমার জানা নেই।
তবে আমার সন্দেহ হয় যে বাঙালি হয়ে এই দেশের নাগরিক হয়ে তাদের ছেলেমেয়েরাও অনেকে হয়তো যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি জানি। গণহত্যা তার সমর্থন জানাবে বলে আমি মনে করি না। কিছু কিছু হয়তো কালপিট থাকতে পারে যারা মনে প্রাণে পাকিস্তানের পক্ষে ছিল, তারা হয়তো কিছু সমর্থন, কিন্তু তাদের সংখ্যা অতি নগণ্য বলে আমি মনে করি। এইটা আমার বিশ্বাস। তারপরে আপনার প্রশ্ন ছিল গণহত্যার বিচার হলো না কেন? হ্যাঁ, না হওয়ার কারণ কি ছিল? এটা কারণ বহির্ভূত। একটা হচ্ছে আমার মনে হয় আন্তর্জাতিক একটা চাপ ছিল, ষড়যন্ত্র ছিল। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের যে সহযোগিতা করেছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত, প্রতিবেশী ভারত, তাদের এখানে একটা হাত ছিল। কারণ আপনি জানেন যে সিমলা চুক্তি একটা চুক্তি হয়েছিল স্বাধীনতা পরে, যে চুক্তির মাধ্যমে পাকিস্তানের সাথে একটা সন্ধি হয়েছিল। সে সন্ধিটা হচ্ছিল এই যে পাকিস্তানের যে 93,000 যারা যুদ্ধ অপরাধী, যারা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছিল, তাদেরকে বিচার করা হবে না, তাদের পাকিস্তান ফেরত নেওয়া হবে। এবং এই প্রতিদানে পাকিস্তান ভারতের কাছে যে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো তারা সেই ক্ষতিগুলো পূরণ করে দেবে আর্থিকভাবে। সেইটা মোটা দেখে সেইটা চুক্তিটা হয়েছিল। এর কোনোটাই বাংলাদেশের পক্ষে ছিল না, কারণ আমাদের উপর যারা গণহত্যা চালিয়েছে তার বিচার হওয়াটা আমাদের দাবি ছিল। সেটা এই চুক্তির মাধ্যমে ভারতের কারণে সেই দাবিটা পূরণ হয়নি। এবং পাকিস্তান ভারতকে যেটা দিয়েছে, অর্থনৈতিক সহায়তা যেটা দিয়েছে এবং ক্ষতিপূরণ দিয়েছে, সেটা বাংলাদেশে কোনো ক্ষতিপূরণ আমরা পাইনি। ক্ষতিপূরণ ছিল আমাদের। কতজন ভারতীয় সেনা যুদ্ধে আহত হয়েছে, নিহত হাতে গোনা কয়েকজন, কয়েক হাজার হবে, 3-4 হাজার কি 5 হাজার। আমাদের তো কয়েক হাজার লক্ষাধিক লোক মারা গেছে, যুদ্ধে মারা গেছে, এবং যুদ্ধের বাইরেও নিরস্ত্র মানুষও তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের বাড়ি ঘর সব নির্মূল করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে যে আমাদের যা সম্পদ ছিল সেই সম্পদ বিনষ্ট করেছে পাকিস্তান আর্মি, এবং ভারতীয় সেনারা সেগুলো দখল করেছে। আমাদের চট্টগ্রাম পোর্টের থেকে আমাদের গাড়ি যা ছিল, আমাদের কলকারখানা যেগুলো ছিল সরঞ্জাম, সেগুলো নিয়ে গেছে। এমনকি লাইব্রেরিতে বই পুস্তক নিয়ে গেছে, সব তো লুটপাট করে নিয়ে চলে গেছে। সুতরাং ক্ষতিগ্রস্ত তো হয়েছে আমরা। এই যে চুক্তিটার মাধ্যমে আপনার পাকিস্তানি অপরাধীদের ফেরত নেওয়া হলো, তাদেরকে বিচার করা হলো না, এবং ভারত ক্ষতিপূরণ হলো, আমাদের কোনো তাতে লাভ হয়নি। সুতরাং আপনার প্রশ্নের যে উত্তরে চলে যায় যে গণহত্যার বিচারটা হয়নি মূলত ভারতের হস্তক্ষেপের কারণে, ওরেই মূর্ত দায়ী। জামাতে গণহত্যার বিচার করার তাদের কোনো হাত ছিল না, তার তো খুব বন্দি, যারা পালিয়ে তার বানিয়েছে। তখন তো বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের হাতে তারা বন্দি, তারা গণহত্যার বিচার হলো মানে তার সাথে আর কিমতো সংস্পর্শে থাকতে পারে, তাদের কোনো সহায়তা ছিল না। এটাই আমার অ্যাসেসমেন্ট। তৎকালীন সময় রাজাকার কারা ছিল? দেখেন, রাজাকার শব্দটা কিন্তু একটা ভালো শব্দ, আমাদের ইসলামের একটা শব্দ। যারা আপনার ইসলামের পক্ষে সহায়তা করে এবং জেহাদের পক্ষে, তারাই রাজাকার। আলবত তো বদর যুদ্ধের সাথে জড়িত, শব্দটা কিন্তু খুব ভালো শব্দ। এবং তারা সেইটাই মানুষকে পাকিস্তান বাহিনী এটা বোঝাতে গিয়েছে, রাজাকার বাহিনী, আল বদর বাহিনী হচ্ছে ইসলামের পক্ষে। তারা তো ইসলামের পক্ষে ছিল না, তারা হইতেছে অনৈতিক কাজের সাথে পক্ষে ছিল। পাকিস্তান যাদের হত্যাযোগে যে বাহিনী, তাদের পক্ষে ছিল। রাজাকার যারা ছিল অবশ্যই এই দেশের মানুষ, যারা পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন জানিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারাই রাজাকার বাহিনীর সদস্য ছিল। এর মধ্যে বাঙালি ছিল মূলত, তবে অনেকে অবাঙালি ছিল, যারা বিহারি বলি তারাই বেশিরভাগটা ছিল। কিন্তু অনেক বাঙালি, কিছু কিছু বাঙালি ছিল যারা অনেকেই হচ্ছে স্বেচ্ছায় যোগদান করেছিল রাজাকার বাহিনীতে। আবার কিছু কিছু, আমি বলবো এটা কারণ সত্যটা মেনে নেওয়া, সত্য বলা হচ্ছে, কিছু কিছু আমার মনে হয় দায় পড়ে রাজাকার বাহিনী যোগদান পেয়েছে। কারণ ওদেরকে মা বোনকে অনেকদের পরিবার সদস্যকে আটকে রাখা হয়েছিল, তাদেরকে হয়তো মেরে ফেলা হতো। সেই কারণে যান বাঁচাতে গিয়ে অনেকটা দায়বদ্ধভাবে তার রাজা বাহিনীতে জয়েন করেছিল। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যারা হচ্ছে অনেকে চাপে পড়ে রাজাকার বাহিনী আলবদরে অংশগ্রহণ করেছিল, তারা অনেক আমার নিজস্ব আমার কাছে আছে, সেই খবর আমার কাছে আছে, সেই তথ্য আমার কাছে আছে। রাজাকার বাহিনীতে বাঙালি যারা ছিল অনেকে
মুক্তিযুদ্ধতে সাহায্য করেছে, মুক্তিতে সাহায্য করেছে, এটা আমার জানা আছে। আমি আপনাকে নাম বলতে অনেকে আছে, সবাই যে রাজাকার বাহিনী জয়েন করেছে তারা সবাই যে পাকিস্তানের পক্ষ হয়ে তাদের যে হয়তো হত্যাযজ্ঞের সমর্থন করেছে তা সত্যি নয়। সুতরাং আপনার প্রস্তুত যে রাজাকার কারা ছিল, রাজাকার বাহিনীতে মূলত বিহারি চরমাঙ্গিল এবং অনেকেই বাঙালিও রাজা বাহিনীতে অংশগ্রহণ করেছিল, আপনার তারা সদস্য হয়েছিল।